সবাইকে আবারও শুভ সকাল জানাচ্ছি। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের যেই ক্লাসটা ছিল তোমাদের বুঝতে সহজ হয়েছে এবং বাসায় এটা নিয়ে তোমরা সময় দিয়েছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। তোমাদের আবার বলছি যে পড়াগুলো দেয়া হচ্ছে, যেহেতু এগুলো পয়েন্ট আকারে পড়ানো হচ্ছে, তোমরা অবশ্যই বুঝে নিবে এবং যথাসম্ভব পয়েন্টগুলো তোমরা লিখে লিখে পড়বে, তাহলে তোমাদের ভবিষ্যতে বিষয়গুলো মাথায় থাকবে। তাহলে আজকে আমরা এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র, এখানে ক্ষেত্র অনেকই হতে পারে, জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি এখানে 10টি উপযুক্ত ক্ষেত্রের কথা লিখেছি। তাহলে উপযুক্ত ক্ষেত্রগুলো আমরা একটু দেখে নিই যে আসলে বিষয়গুলো কি। 1 নাম্বার হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসায়। 1 নাম্বার এখানে হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসায়। 2 নম্বর হচ্ছে সীমিত চাহিদার পণ্য, সীমিত চাহিদার পণ্য। 3 নম্বর হচ্ছে খুচরা পণ্য। 4 হচ্ছে পচনশীল পণ্য। 5 হচ্ছে পেশাদারি ও সেবামূলক প্রতিষ্ঠান। 6 হচ্ছে সহায়ক প্রতিষ্ঠান। 7 হচ্ছে স্বল্প মূলধনের ক্ষুদ্র ও কুটির শিল্প। তারপর হচ্ছে 8 হচ্ছে শৈল্পিক কর্মের ব্যবসায়, শৈল্পিক কর্মের ব্যবসায়। 9 হচ্ছে দ্রুত স্থানান্তরযোগ্য ব্যবসায় এবং 10 লিখেছে হচ্ছে ভ্রাম্যমাণ ব্যবসায়। তাহলে এই যে বিষয়গুলোর কথা এখানে বলা হচ্ছে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করলে আশা করি তোমাদের এই পড়াগুলো আরো বেশি সহজ হয়ে যাবে। তাহলে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো কি আমরা আরেকবার দেখে নিই। এর মধ্য থেকে প্রথম নাম্বার যেটা হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসায়। তাহলে স্বল্প পুঁজি মানে যে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কম, সেই ব্যবসাকে বলা হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসায় বা এক মালিকানা ব্যবসায়। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সেই ব্যবসাটা অনেক বেশি উপযোগী। তাহলে স্বল্প পুঁজির ব্যবসায় যে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ কম, সেটা হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা প্রতিষ্ঠান। যেমন স্বল্প পুঁজির ব্যবসা প্রতিষ্ঠান কি হতে পারে? চায়ের দোকান হতে পারে, তারপর হচ্ছে ধরা গেল যে কোনো ধরনের ফেরিওয়ালা তাদের যে কোনো ধরনের দোকানপাট নিয়ে যে কোনো স্থানে বসতে পারে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসায় প্রতিষ্ঠান, এখানে পুঁজির পরিমাণ বেশি লাগে না। তাহলে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত ক্ষেত্র। তারপর আর হতে পারে যেমন মুড়ি বিক্রেতা হতে পারে, চটপটি বিক্রেতা হতে পারে, বাদাম বিক্রেতা হতে পারে। এগুলো হচ্ছে স্বল্প পুঁজির মূলধনের ব্যবসায়, স্বল্প পুঁজি বা মূলধনের ব্যবসা। 2 হচ্ছে সীমিত চাহিদার পণ্য। যে পণ্যগুলোর চাহিদা একেবারেই কম, সীমিত চাহিদা মানে বেশি চাহিদার পণ্য নেই। এখানে সীমিত চাহিদা বলতে বোঝাচ্ছে যেগুলো বিশেষ চাহিদা সম্পূর্ণ পণ্য। যেমন বিশেষ চাহিদা হচ্ছে যেমন আমরা অনেক সময় ইমার্জেন্সিতে বা বিভিন্ন প্রয়োজনে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইমার্জেন্সিতেই আমরা সাধারণত হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। হোটেল বা রেস্টুরেন্টে যে খেয়ে থাকি, এইটার মালিকানা সাধারণত এক মালিকানা ব্যবসায়ী বেশি হয় এবং সেই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী যদি হয় তাহলে তাদের সফলতাও বেশি আসে। কারণ এখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের প্রয়োজন পড়ে, সেই সিদ্ধান্তগুলো যদি মালিক একাই নিতে পারে সেক্ষেত্রে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা অনেক বেশি সহজ হয় এবং ব্যবসার মুনাফার পরিমাণও বাড়ে। এই জন্য আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র হচ্ছে সীমিত চাহিদা সম্পূর্ণ পণ্য। এই চাহিদা সম্পূর্ণ পণ্য সীমিত আকারে হলেও এই ক্ষেত্রে অনেক বেশি উপযোগী। যেমন হোটেলের ব্যবসা হতে পারে, রেস্টুরেন্টের ব্যবসা হতে পারে। এগুলো হচ্ছে সীমিত চাহিদা সম্পূর্ণ পণ্য। বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের চাহিদা থাকতে পারে, সেই ওটার উপর ভিত্তি করে এগুলো হতে পারে সীমিত চাহিদা সম্পূর্ণ পণ্য। তারপর আমরা আসি খুচরা পণ্য। এই খুচরা পণ্য বলতে বোঝাচ্ছে কি, যে পণ্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছোট ছোট করে বিক্রি করা যেতে পারে। যেমন মুদির দোকান হতে পারে, মণিহারি জিনিসগুলো হতে পারে, এগুলোকে আমরা বলতে পারি খুচরা পণ্যের। যেমন মণিহারি হতে পারে, অফিস সরঞ্জামাদি হতে পারে। যেমন আমি খাতা কিনলাম,
এই যে মার্কার কিনলাম, এই যে বোর্ড রয়েছে, বোর্ডটা নিলাম, অথবা মুদির দোকান থেকে আমি 1 কেজি চাউল কিনলাম, অথবা আধাশের আমি পেঁয়াজ কিনলাম, তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুচরা পণ্য। তারা কিন্তু পাইকারি বিক্রি করছে না, ছোট ছোট আকারে আমার কাছে বিক্রি করছে বিভিন্ন ধরনের পণ্য। তাহলে এই ধরনের পণ্যের ব্যবসায় যদি আমরা করতে চাই, সেটার জন্য এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি উপযোগী। কারণ ছোট ছোট ব্যবসায় ছোট ছোট পণ্য সামগ্রী এই ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করা হয়, মানে সীমিত চাহিদার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তো আছেই। এছাড়াও খুচরা পণ্য, যেমন বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এক কথায় আমরা বলতে পারি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনে থাকি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা সাবান কিনলাম, 250 গ্রাম মরিচ ভাঙা কিনলাম, 1 কেজি চাউল কিনলাম, এই বা 2টা ডিম কিনলাম। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুচরা পণ্য। আর এই পণ্যের ব্যবসায়ীরা সাধারণত এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান। আর যদি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান না হয়, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। কারণ ছোট ছোট পণ্যগুলো বিক্রি করা হয়, সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই জন্য বলা যায় যে খুচরা পণ্যের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি উপযুক্ত ক্ষেত্র। এরপর আমরা আসি পচনশীল পণ্য। পচনশীল বলতে বোঝাচ্ছে কি, যেই পণ্যগুলো পচে যায়, যেমন ফলের ব্যবসা হতে পারে, তারপর বিভিন্ন ধরনের সবজির ব্যবসা হতে পারে, মাছের ব্যবসা হতে পারে। এগুলো কি হয়, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বলতে পারি পচনশীল পণ্য বা দ্রুত পচনশীল পণ্যের ব্যবসার ক্ষেত্রে যে পণ্যগুলো সহজেই পচে যেতে পারে, যেমন মাছ মাংস হতে পারে, সবজি হতে পারে, ফলমূল হতে পারে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে দ্রুত পচনশীল ব্যবসায়। আর এই ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা অনেক বেশি উপযুক্ত ক্ষেত্র। কেন উপযুক্ত ক্ষেত্র? কারণ যে পণ্যগুলোর কথা বলা হচ্ছে, এই পণ্যগুলো যদি সিদ্ধান্তের অভাবে বিক্রি করা না হয় বা কোনো কারণে কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় মালিক যদি ভুগে থাকে, সে ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাহলে পচনশীল পণ্য, যে পণ্যগুলো দ্রুত পচে যায়, সেই ধরনের পণ্যের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা অনেক বেশি উপযোগী। যেমন উদাহরণ হিসেবে বললাম কি, মাছ মাংসের ব্যবসা হতে পারে, ফলমূলের ব্যবসা হতে পারে, বিভিন্ন ধরনের সবজির ব্যবসা হতে পারে। তারপর আমরা আসি 5 হচ্ছে পেশাদারি ও সেবামূলক প্রতিষ্ঠান। পেশাদারি ও সেবামূলক প্রতিষ্ঠান, যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাধারণত পেশাদারি, যেমন পেশা হিসেবে বলা হয়ে থাকে, এবং সেবামূলক প্রতিষ্ঠান যদি বলা হয় যে সেলুনের কথা, সেলুন এটা একটি পেশাদারি ব্যবসায়। তারপর যদি বলা হয় লন্ড্রি, যেখানে কাপড় ওয়াশ করা হয় এবং কাপড় আয়রন করা হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি একটি পেশাদারি ব্যবসা প্রতিষ্ঠান। তারপরে বিভিন্ন ধরনের পেশা এবং এগুলো হচ্ছে সেবা প্রদানকারী, সেবা দিয়ে থাকে, যেমন সেলুন, লন্ড্রি, এগুলো সেলুন। এবং এখানে পেশাদারি ও সেবামূলক দুটি কথা বলা হচ্ছে, তাহলে পার্ট বাই পার্ট বলি, তাহলে তোমাদের সহজ হবে। পেশাদারি, যেমন ডাক্তার একজন পেশাদারি ব্যক্তি। তারপর ওকালতি, উকিল হচ্ছেন একজন পেশাদারি ব্যক্তি। এগুলোকে আমরা বলতে পারি পেশাদারি। তাহলে এই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা হচ্ছে অনেক বেশি উপযোগী। একজন ডাক্তার, উনি চেম্বার দিলেন, তাহলে এই ক্ষেত্রে তিনি যে কার্যক্রম পরিচালনা করেন সেটাকে আমরা বলতে পারি পেশাদারি ব্যবসা প্রতিষ্ঠান। তারপর একজন উকিল মানে আইনজীবী ল ফার্ম দিলেন, তাহলে সেই ক্ষেত্রে তার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটাকে আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসায় সেবা, একটি পেশামূলক ব্যবসা প্রতিষ্ঠান। আর সেবা বলতে বোঝাচ্ছে এখানে এই যে কাপড় পরিষ্কার করা বা কাপড় আয়রন করা, যেটা, এবং সেলুনের কাজ বা বিউটি পার্লারের যে কাজ, সেগুলোকে আমরা বলতে পারি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে এই ক্ষেত্রে পেশাদারি ও সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান যদি কেউ করতে চায়, সেটার জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী ক্ষেত্র। এরপর আমরা আসি সহায়ক প্রতিষ্ঠান। সহায়ক বলতে বোঝাচ্ছে কি, সহায়তা প্রদান করে থাকে। তাহলে সহায়ক প্রতিষ্ঠান বলতে সহায়তা প্রদান করে থাকে, তাহলে কি ধরনের হতে পারে, যে
বড় ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য ছোট ছোট কিছু কিছু প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে, সেগুলোকে আমরা বলতে পারি সহায়ক প্রতিষ্ঠান। যেমন প্রিন্টিং প্রতিষ্ঠান, প্রিন্ট করা হচ্ছে, আমরা যে বই পড়ছি সেই বইটা ছাপানো হয় একটা জায়গায়, অথবা পত্রিকা ছাপানো হচ্ছে, অথবা খাতা ছাপানো হচ্ছে, এই যে বিষয়গুলো সেই প্রিন্টিং প্রতিষ্ঠান হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মেরামতকারী প্রতিষ্ঠান হতে পারে। যেমন একটি গাড়ির গ্যারেজ দেওয়া হলো, সেই গ্যারেজের মধ্যে গাড়ি অটোমোবাইলের যে একটি দোকান, সেখানে গাড়ি পার্টস নষ্ট হয়ে গেলে বা গাড়ির যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানে ঠিক করা হয়। অথবা মোবাইল ঠিক করা হচ্ছে, সার্ভিসিং সেন্টার, অথবা টেলিভিশন, এয়ার কুলার, ফ্রিজ, এগুলো সার্ভিসিং সেন্টার দেওয়া হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এটি হচ্ছে সহায়ক প্রতিষ্ঠান। সাধারণত বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যে কার্যক্রম, সেই কার্যক্রমকে সহায়তা করার জন্য যে প্রতিষ্ঠানগুলো হয় সেগুলোকে আমরা বলতে পারি সহায়ক প্রতিষ্ঠান। তাহলে এইগুলোকে আমরা বলতে পারি কি সহায়ক প্রতিষ্ঠানগুলো এক মালিকানা ব্যবসায়ের জন্য অনেক বেশি উপযোগী। আশা করি বুঝতে পেরেছে সবাই। এরপর আমরা 7 নম্বর পাচ্ছি স্বল্প মূলধনের ক্ষুদ্র ও কুটির শিল্প। প্রথমে পড়েছিলাম কিন্তু স্বল্প পুঁজির ব্যবসা, এটাও কিন্তু স্বল্প পুঁজি মূলধন একই কথা, এখানে কথাটা একটু ভিন্ন হচ্ছে, ক্ষুদ্র ও কুটির শিল্প। তাহলে এই যে স্বল্প মূলধনের ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে আবার সবই যে একেবারে ক্ষুদ্র বলতে একেবারেই ক্ষুদ্র এরকমের না, ছোট আকারে হতে পারে, কিন্তু এটা আন্তর্জাতিক পর্যায়ে হয়তো বা স্বীকৃতি থাকতে পারে, সেক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশিও হতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে স্বল্প মূলধনের, যেটার মূলধন কম হবে এরকমের ক্ষুদ্র ও কুটির শিল্প। তাহলে মূলধন কম হবে ক্ষুদ্র ও কুটির শিল্প, যেমন তাঁত শিল্প হতে পারে, মৃৎশিল্পী হতে পারে, এগুলো এক মালিকানা ব্যবসা। তাঁত শিল্প বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের কাপড়ের তৈরি যেমন পণ্য, আমরা চাদর ব্যবহার করতে পারি, চাদর ব্যবহার করি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাঁথা ব্যবহার করে থাকি, তারপর পাটের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করে থাকি। এই যে বিষয়গুলো এগুলোকে আমরা বলতে পারি কি এগুলোকে আমরা তাঁত শিল্প বলতে পারি। তাঁতের মাধ্যমে এগুলো হাতের মাধ্যমে হয়, তাঁতের মাধ্যমে হয়। তারপর মৃৎশিল্প যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাটির তৈরি যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো গ্রাম অঞ্চলে এখনো বিভিন্ন ধরনের হাঁড়ি, পাতিল, কলস, সেগুলো মাটির তৈরি হয়ে থাকে। যদি আমরা শহরগুলোতে এগুলো মাটির তৈরি জিনিস ব্যবহার করে থাকি, কিন্তু একটু ভিন্ন পর্যায়ে, যেমন ফুলের টব ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের ফুলদানি ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের মাটির তৈরি আসবাবপত্র হতে পারে, মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা হতে পারে, বিভিন্ন ধরনের শোপিস হতে পারে, এই যে বিষয়গুলো, গ্লাস হতে পারে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে এগুলোকে আমরা বলতে পারি মৃৎশিল্প। তাহলে এই স্বল্প মূলধনের ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে আমাদের এক মালিকানা ব্যবসা অনেক বেশি উপযোগী ক্ষেত্র। এরপর 8 নম্বর হচ্ছে আমাদের শৈল্পিক কর্মের ব্যবসায়। 8 নম্বর হচ্ছে কি শৈল্পিক কর্মের ব্যবসায়। শৈল্পিক কর্ম বলতে বোঝাচ্ছে কি শিল্পী তার চিত্রকর্মের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে বা বিভিন্ন ধরনের তার হাতের কাজের মাধ্যমে আমাদেরকে সেবা প্রদান করতে পারেন, সেগুলোকে আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী ক্ষেত্র। শৈল্পিক, যেমন স্বর্ণের দোকানে একজন স্বর্ণকারের কাছে যদি আমরা যাই, তাহলে সে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে সে আমাকে একটি জিনিস তৈরি করে দিল। আমি দেখা গেল যে বাড়ির জন্য একজন মহিলার কানের দুল তৈরি করতে হবে, এখানে শৈল্পিক সৌন্দর্যের একটা ব্যাপার রয়েছে, সে সুন্দরভাবে শৈল্পিক সৌন্দর্যের মাধ্যমে কানের দুল তৈরি করে দিল। অথবা দেখা গেল যে একটি ছবি তোলার দরকার, যেমন তুমি কলেজে ভর্তি হবে, তোমার এখন একটি ছবি লাগবে, তাহলে এখানে স্টুডিওতে গিয়ে সুন্দরভাবে একটি ছবি তুলে নিয়ে আসলে, তাহলে এই যে ছবি তোলার কাজটা, এটাও কিন্তু একটি শৈল্পিক কাজ। কারণ ক্যামেরা থাকলেই সবাই ছবি তুলতে পারে না। তোমাদের হাতে আজকাল মোবাইল রয়েছে, কিন্তু দেখবে সবাই কিন্তু মোবাইলে ভালো ভিডিও বা ভালো ছবি তুলতে পারে না, যদিও ক্যামেরাটি ভালো, কিন্তু তারপরও শৈল্পিক একটা ব্যাপার রয়েছে। কেউ যদি এই বিষয়ে এক্সপার্ট না থাকে বা আগে থেকে ধারণা না থাকে, হঠাৎ করে কিন্তু ভালো কিছু ছবি সে উঠাতে পারবে না। অতএব এই ফটো সেশনের বিষয়টাও রয়েছে। আবার চিত্রকর্ম,
একজন চিত্রশিল্পী তিনি তার মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন বিষয় অঙ্কন করলেন, তাহলে এটাও কিন্তু আমাদের একমালিকানা ব্যবসায়ের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র। তাহলে এই যে বললাম চিত্রকর্ম হতে পারে, ফটো স্টুডিও হতে পারে, তারপর হচ্ছে আমাদের স্বর্ণের দোকানের যে কার্যক্রম সেগুলো হতে পারে, এগুলো হচ্ছে আমাদের একমালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী ক্ষেত্র। এটাকে বলা হচ্ছে শৈল্পিক কর্মের ব্যবসায়। তারপর 9 নম্বর হচ্ছে দ্রুত স্থানান্তরযোগ্য ব্যবসায়। দ্রুত স্থানান্তরযোগ্য ব্যবসায়, দ্রুত স্থানান্তর মানে যে কোনো সময় যে কোনো স্থানে চলে যাওয়া যায়। এই যে বাদাম বিক্রেতার কথা বললাম, বাদাম বিক্রেতা কিন্তু দেখা যাচ্ছে যে সে একটি নির্দিষ্ট জায়গায় বাদাম বিক্রি করছে না, সে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরছে, ঘুরে ঘুরে সে বাদাম বিক্রি করছে এবং সে একাই মালিক, একাই সে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্রুত স্থানান্তরযোগ্য একটি ব্যবসায়, আর এক্ষেত্রে এটি হচ্ছে উপযুক্ত ক্ষেত্র। অথবা ভিন্নভাবে ধরা গেল যে একজন লোক সার্কাস দেখায়, বিভিন্ন মেলাতে সে সার্কাস দেখায়, অথবা বিভিন্ন হাটে বা বাজারে সে সার্কাস বা বিভিন্ন ধরনের ম্যাজিক শো করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটি একমালিকানা ব্যবসায়ের জন্য অনেক বেশি উপযোগী ক্ষেত্র। কেন? কারণ সে ইচ্ছে করলে যে কোনো জায়গাতে সার্কাস দেখাতে পারছে, ইচ্ছা করলে সেখানে যদি তার মনে হচ্ছে যে আমি এখানে দেখাবো না, সে এখান থেকে চলেও যেতে পারে, বা সে ইচ্ছে করলে যে আজকে আমি সারাদিন সার্কাস না দেখিয়ে অর্ধবেলা দেখিয়ে চলে যাব, সেটাও করতে পারে। কারণ সিদ্ধান্ত সে একাই নেই এবং অতি সহজেই সে প্যাক করে তার জিনিসগুলো এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। যেমন ফেরিওয়ালা কিন্তু বিভিন্ন অঞ্চলে ফেরি করে থাকে এবং বিভিন্ন এলাকার অলিগলিতে বিভিন্ন সময় তারা অবস্থান করে থাকে এবং তাদের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কিন্তু তারা চলে যায়। আজকাল ভ্যানে করে কিন্তু আমরা অনেক কিছু বিক্রি করতে দেখি শহরগুলোতে। তো ভ্যানে বিক্রি হচ্ছে, সে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করে না, কিছুক্ষণ পর পর তার অবস্থান পরিবর্তন করে ক্রেতাদের চাহিদা মোতাবেক। দেখা যাচ্ছে যে এখানকার ক্রেতাদের চাহিদা শেষ, এখানে ক্রেতার সংকট বা এখানে ক্রেতাদের যে একটা ডিমান্ড ছিল সেটা বর্তমানে নেই, এই সামনে আবার একটু এগিয়ে দেখি, এইভাবে সে এক এক বেলা এক এক জায়গাতে অবস্থান করছে। তাহলে এটা কি হচ্ছে? দ্রুত স্থানান্তরযোগ্য একটি ব্যবসা। অতএব দ্রুত স্থানান্তরযোগ্য ব্যবসার জন্য আমরা একমালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র হিসেবে গণ্য করতে পারি। 10 নম্বর আমরা যেটি দেখতে পাচ্ছি ভ্রাম্যমান ব্যবসায়। এই যে কিছুক্ষণ বললাম যে দ্রুত স্থানান্তরযোগ্য ব্যবসার ভ্রাম্যমান ব্যবসা, এটা কিন্তু এই একই ধরনের ভ্রাম্যমান ব্যবসায়। ফেরি করে বিক্রি করছে, মাছ বিক্রি করছে, আজকাল বাসায় কিন্তু মাছ নিয়ে আসে, বাসায় সবজি নিয়ে আসে, বাসায় ব্যবহার্য যে প্লাস্টিক সামগ্রীগুলো রয়েছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের কসমেটিক্স যেটা লেইস ফিতা বলা হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে, তাহলে সেগুলো নিয়ে কিন্তু ফেরি করে করে বিক্রি করে। তাহলে ফেরি করে করে বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেগুলো এক মালিকানা ব্যবসায় হলে সবচেয়ে বেশি ভালো। দেখা গেল যে একজন ব্যক্তি 4টি মুরগি নিয়ে ঘুরছে, যে মুরগি বিক্রি করা হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হলো? সে ইচ্ছে করলে কিন্তু সেই মুরগিটার দাম যে রয়েছে সেটা থেকে 10 টাকা কমও রাখতে পারে। এক্ষেত্রে কেউ তাকে বাধ্য করতে পারবে না যে তুমি কেন 10 টাকা কম রাখবে, কারণ সে যেহেতু মালিক, একাই সিদ্ধান্ত নিয়ে থাকে, একাই মালিকানা তার। অতএব সেই ক্ষেত্রে সে এটার সিদ্ধান্ত যে কোনো সময় দিতে পারে। ভ্রাম্যমান, সে ইচ্ছে করলে আজকে যে কোনো এলাকাতে যে কোনো সময় তার স্বাধীন মোতাবেক চলতে পারবে। অতএব ভ্রাম্যমান ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসা অনেক বেশি উপযোগী ক্ষেত্র। তাহলে আমরা যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। মানে এক মালিকানা ব্যবসায় কোন কোন জায়গাতে করা যায়। এখন যদি আমরা বলি যে এখানে মুদির দোকান, চায়ের দোকান বা কসমেটিক্সের দোকান বা রেস্টুরেন্টের ব্যবসায় বা একজন ডাক্তারি পেশা, এগুলো কিন্তু এক মালিকানায় ব্যবসায় হবে, কিন্তু উপযুক্ত ক্ষেত্র যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু এইভাবে বলা যায় না। আমরা এটার মূল বিষয়টা বলবো, এগুলো কতগুলো অংশে সেগুলো আমরা বলতে পারি। তাহলে আমরা এইভাবে বলবো যে স্বল্প পুঁজির ব্যবসায়, স্বল্প আয়তনের ব্যবসায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবসায়, আমরা কিন্তু এখানে আরো দিতে পারি গোপনীয় ব্যবসায়, গোপনীয়তা।
আমি কি বলতে গোপনীয় ব্যবসায়, গোপনীয় বলতে হচ্ছে গোপনীয়তা রক্ষাকারী, গোপনীয় ব্যবসা না দিয়ে আমরা এইভাবে দিতে পারি গোপনীয়তা রক্ষাকারী ব্যবসা, গোপনীয়তা রক্ষাকারী ব্যবসা। গোপনীয়তা রক্ষাকারী ব্যবসা বলতে বোঝাচ্ছে কি, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানে গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি জরুরি। সেই ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা অনেক বেশি উপযোগী, কারণ সব ব্যবসার কিন্তু গোপনীয়তা রক্ষা না করলেও হয়। আবার কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি জরুরি, যে ব্যবসা প্রতিষ্ঠানের কিছু কিছু টেকনিক থাকে, কিছু কিছু বিষয় থাকে যেগুলো আগে থেকে যদি জানা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে। যেমন কি, যেমন ধরা গেল যে আমি ছোট খাটো যে কোনো ধরনের একটি কাজ করব, যে কাজটির গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি দরকার। ধরা গেল যে একজন মাছ বিক্রেতা সে পাইকারি দরে মাছ কিনে নিয়ে এসে আবার পাইকারি দরে সে মাছ বিক্রি করে। খামার থেকে পাইকারি দরে মাছ কিনে নিয়ে এসে বাজারে ডাক উঠিয়ে আবার পাইকারি দরে সে বিক্রি করে দেয়। এখন সে যদি তার ক্রয় মূল্যের কথাটা কারো কাছে প্রকাশ করে দেয় যে আমি মাছ কিনেছি 10 টাকা, সরি 10 টাকা তো আজকাল মাছ হয় না, ধরলাম আমি মাছ কিনেছি 100 টাকা কেজি, তেলাপিয়া মাছের কথাই ধরা যাক না কেন, যে 100 টাকা কেজি সে তেলাপিয়া মাছ ক্রয় করলো। এখন এই কথাটা যদি বাজারে কেউ বুঝতে পারে যে সে 100 টাকা কেজি মাছ কিনেছে, তাহলে সে কিন্তু এইটার মূল্য বেশি পাবে না। সে এক্ষেত্রে কথাটা যদি গোপন রাখতে পারে তাহলে সেই ক্ষেত্রে সে অবশ্যই এখান থেকে লাভ করতে পারবে অতি সহজেই, কারণ যেহেতু তার ক্রয় মূল্যটা সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ জানে না। এখানে ক্রয় মূল্যটা যদি প্রকাশ পেয়ে যায় তার কত খরচ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জন করা কঠিন হবে। সাপোজ এখন যদি কেউ ক্রয় মূল্য 100 টাকা জেনে তাকে 105 টাকা বলে, তাহলে সে কিন্তু তার 5 টাকা লাভের জন্য কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে না, কারণ তার পরিবহন ভাড়া রয়েছে, নিজে যে পরিশ্রম করেছে সেটা পারিশ্রমিক রয়েছে, এগুলো সার্বিক বিবেচনায় তার ব্যবসা প্রতিষ্ঠানে লাভই হবে না। অতএব এই ক্ষেত্রে একটা সিম্পল একটা উদাহরণ যেটা দিলাম, যে এই ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি দরকার। মালিক যদি একা হয়, সে একাই মাছ কিনে নিয়ে আসলো এবং একাই বাজারে সে বিক্রি করলো, সেক্ষেত্রে কি হবে, তার গোপনীয়তা রক্ষা হবে। এবং গোপনীয়তা রক্ষার জন্য এক মালিকানা ব্যবসা অনেক বেশি উপযুক্ত ক্ষেত্র। কারণ একাধিক ব্যক্তি যদি থাকতো তাহলে একাধিক ব্যক্তির মধ্যে হয়তোবা প্রকাশ করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ সেই ক্ষেত্রে যদি প্রকাশ পায় তাহলে পণ্যের মূল্য কমে যাবে এবং পণ্যের মূল্যের যে একটা মুনাফার প্রত্যাশা সেটা অর্জিত হয় না। এই জন্য গোপনীয়তা রক্ষা যেই ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রয়েছে, সেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এক মালিকানা ব্যবসায় একটি উপযুক্ত ক্ষেত্র। তাহলে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র বলতে বোঝাচ্ছে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আমরা এক মালিকানা ব্যবসায় করতে পারি। আরেকবার একটু দেখে নিই। স্বল্প পুঁজির ব্যবসায় মানে যে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ কম লাগে, সীমিত চাহিদা পণ্য, যেগুলো চাহিদা খুবই কম, খুচরা পণ্য মানে যেগুলো হচ্ছে যেমন মুদির দোকানের বিষয়গুলো ছোট 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 কম অল্প করেও আমরা ক্রয় করতে পারি বা বিক্রি করতে পারি। পচনশীল পণ্য যেমন আমাদের খাদ্য সামগ্রী, দৈনন্দিন যে আমরা যেমন শাকসবজি হতে পারে, ফলমূল হতে পারে, মাছ মাংস হতে পারে। পেশাদারি ও সেবামূলক প্রতিষ্ঠান, পেশাদারি বলতে বোঝাচ্ছে এখানে ডাক্তার হতে পারেন, আইনজীবী হতে পারেন। আর সেবামূলক বলতে বোঝাচ্ছে এখানে লন্ড্রি হতে পারে, তারপর এই তো লন্ড্রি হতে পারে, তারপর সেলুন বা বিউটি পার্লার এগুলো হতে পারে। সহায়ক প্রতিষ্ঠান মানে বড় ধরনের প্রতিষ্ঠান, সহায়তাকারী প্রতিষ্ঠান, ছোটখাটো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি যেমন ক্ষুদ্র সরবরাহকারী প্রতিষ্ঠান, মেরামতকারী প্রতিষ্ঠান, সরবরাহ বিভিন্ন ধরনের কাঁচামাল সরবরাহ করে থাকি, সেই ধরনের প্রতিষ্ঠানও হতে পারে। মেরামতকারী যেমন একটি আমরা গ্যারেজ দিলাম, যে গ্যারেজের মধ্যে গাড়ি ওয়াশ করা হচ্ছে, গাড়ি কোনো পার্টস নষ্ট হয়ে গেলে সেগুলো ঠিক করা হচ্ছে, এই ধরনের ব্যবসা হতে পারে। স্বল্প মূলধনের ক্ষুদ্র ও
কুটির শিল্প, স্বল্প মূলধন, যেগুলো মূলধনের পরিমাণ কম লাগে, এরকমের ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায়, ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায়, যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প, এগুলো। শৈল্পিক কর্মের ব্যবসা প্রতিষ্ঠান, শৈল্পিক, যেমন শিল্পী তার মাধুরী মিশিয়ে বিভিন্ন ধরনের চিত্রকর্ম অঙ্কন করলেন, অথবা ফটো সেশনে যেমন ছবি তুলে স্টুডিওতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা, সেটাও হতে পারে। অথবা বিভিন্ন ধরনের যেমন হাতের তৈরি জিনিসপত্র, যেমন স্বর্ণের দোকান, যেটার উদাহরণ দিলাম, সেটাও হতে পারে। এটা হচ্ছে শৈল্পিক, একটা শিল্পীর মাধুর্য মিশিয়ে এখানে কাজ করা হয়। অথবা কাঠের তৈরি জিনিসপত্র, কাঠের মধ্যেও কিন্তু শৈল্পিক বিভিন্ন ধরনের সৌন্দর্য থাকে ফার্নিচারের দোকানের মধ্যে। 9, দ্রুত স্থানান্তরযোগ্য ব্যবসা, যে ব্যবসা প্রতিষ্ঠান সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করে নিয়ে আসা যায়। যেমন মেলায় বিভিন্ন ধরনের স্টল হতে পারে। বাণিজ্য মেলায় আমি স্টল দিলাম, সেটা বাণিজ্য মেলায় 1 মাস চলার পরে সেটা শেষ হয়ে গেল, দ্রুত স্থানান্তর করা যায়। অথবা ঝড় বৃষ্টি হলো, প্যাক করে আমি সুন্দরভাবে নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই। অথবা ব্যবসা প্রতিষ্ঠান এই মাসে ভালো চলছে না, পরের মাসে আমি এটা চেঞ্জ করে অন্য জায়গা থেকে নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে এটা অনেক বেশি উপযোগী একটি ক্ষেত্র। 10 হচ্ছে ভ্রাম্যমাণ ব্যবসায়। ভ্রাম্যমাণ মানে ঘুরে ফিরে এই ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্ন একই দিনে বিভিন্ন জায়গায় পরিচালনা করা যায়, মানে বিভিন্ন জায়গায়, যেমন ফেরিওয়ালারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে ব্যবসা প্রতিষ্ঠান করে থাকে। গোপনীয়তা রক্ষাকারী ব্যবসা, যে ব্যবসা প্রতিষ্ঠানে গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি দরকার। যেমন উদাহরণ দিলাম, যে কোনো পাইকারি কোনো বিক্রেতা যে পণ্যটা ক্রয় করলো, সেই পণ্য ক্রয় করার সময় যে মূল্যে পণ্য ক্রয় করলো, সেই মূল্যটা গোপন রাখা অনেক বেশি জরুরি। কারণ বিক্রির সময় যদি যাদের কাছে বিক্রি করবে তারা যদি জানতে পারে ক্রয় মূল্য, তাহলে সেই ক্ষেত্রে লোকসানের সম্ভাবনা বেশি থাকে। এই জন্য কিছু কিছু ব্যবসা রয়েছে যেগুলোতে গোপনীয়তা রক্ষা করা অনেক বেশি দরকার, যেমন পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রটা শিখলাম। আশা করি তোমাদের পড়াটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।